দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। দেশের বিনিয়োগের পরিবেশ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাজনীতিবিদরা। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে মত বিনিময় করেন। তারা বলেন, দেশি বিনিয়োগের চেয়ে বিদেশি বিনিয়োগেই বিডার আগ্রহ বেশি। এসব ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সবার উপরে রাখার তাগিদ দেন তারা। জুলাই সনদের মতো একটি আর্থিক খাত বিষয়ক সনদ করা যায় কিনা তা ভেবে দেখার অনুরোধও জানান রাজনীতিবিদরা। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে ইনভেস্টমেন্ট সামিট, ইলন মাস্কের স্টারলিংকের নিবন্ধন, নাসার সঙ্গে চুক্তি এবং চট্টগ্রাম বন্দরে ডেনমার্ক ভিত্তিক এপি মোলার মায়েস্কের বিনিয়োগ, এসব কর্মকাণ্ড ইতিবাচক আলোচনায় আনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে। পাশাপাশি প্রকৃত বিনিয়োগ কেন্দ্রিক ছিল ভিন্ন আলোচনা। তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এফডিআই এর নিট প্রবাহ ছিল 86 কোটি 10 লাখ ডলার। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল 116 কোটি 40 লাখ ডলার। এ হিসেবে জুলাই থেকে মার্চ 9 মাসে এফডিআই এর নিট প্রবাহ কমেছে 26%। আবার চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে মূলধনী যন্ত্র আমদানি বাবদ অর্থ পরিশোধ হয়েছে 152 কোটি 15 লাখ 50 হাজার ডলার। গত অর্থ বছরের একই সময়ে যা হয়েছিল 213 কোটি 33 লাখ ডলার। অর্থাৎ মূলধনী যন্ত্র আমদানি কমেছে 28.68%। এমন বাস্তবতার মধ্যেই টেকসই বিনিয়োগ নিশ্চিতে মঙ্গলবার রাজধানীতে বিডা ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আলোচনায় নেতারা বিনিয়োগের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সে বিনিয়োগ যেন আমার দেশের ইন্টারেস্ট এনশিওর করার জন্য বৈদেশিক বিনিয়োগের ম্যাক্সিমাম শেয়ারিং যাতে আমাদের দেশের হয়। বিরাট আকারের আমাদের তরুণদের সংখ্যা, তাদের অনেক সৃজনশীল ক্ষমতা আছে, কিন্তু যে পরিবেশ পেলে এবং যে ধরনের সহায়তা পেলে তারা বিনিয়োগকারী হয়ে উঠতে পারে, সেই জায়গাটা এখানে তৈরি করা হয়নি। ফলে এইরকম যেখানে স্থানীয় বিনিয়োগের পরিবেশ রুদ্ধ, সেখানে কেবলমাত্র যদি বিদেশি বিনিয়োগ আমরা ভাবি, সেই বিদেশি বিনিয়োগ কিন্তু প্রযুক্তি হস্তান্তর, মানে পুঁজির পুনর্বিনিয়োগের প্রশ্ন, এবং এটা ভালো মতো ঘটাতে পারবে না। নেতারা বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা কমলে বিদেশি বিনিয়োগ বাড়বে। সম্পদ ও মূলধনের নিরাপত্তা না পেলে বিনিয়োগ আসবে না বলেও মত দেন নেতারা। যদি একটা সরকার থেকে আরেকটা সরকারের বারংবার পলিসিগুলো চেঞ্জ হয়, তাহলে ইনভেস্টমেন্টরা ইনভেস্ট করতে অনেক ক্ষেত্রে হলেও দ্বিধাগ্রস্ত হন। এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না তার সংস্থা। পোর্টে কিছু প্র্যাকটিক্যাল বিনিয়োগ আসার কথা, এবং তার চেয়ে যেটা ব্যাপারে আমি বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও বিনিয়োগ, ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। সভায় 17টি রাজনৈতিক দলসহ বিডা, বেজা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশে বিনিয়োগের নামে এক ধরনের সার্কাস হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, নির্বাচিত সরকার ও স্থিতিশীল দেশ ছাড়া কেউ বিনিয়োগে আগ্রহী নয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। 10 মাসে বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে, আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে। যতদিন বাংলাদেশে নির্বাচিত সরকার না আসবে, কোনো বিনিয়োগ বাংলাদেশে কোনো বিনিয়োগকারী সেই রিস্ক এখানে নেবে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিনিয়োগের চিত্র হচ্ছে। এটা তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আছে কিনা, নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা। বিনিয়োগ কোনো শর্ট টার্ম ব্যাপার না, এটা লং টার্ম ব্যাপার। নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফেরার পথ রুদ্ধ হয়ে গেল, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, একটানা 16 বছর ক্ষমতায় থাকার স্বাদই দলটিকে চূড়ান্ত স্বৈরাচার হওয়ার রসদ জুগিয়েছে। আর যার দায় দলটির নেতৃত্বে থাকা রাজনীতিবিদদেরকেই বহন করতে হবে। শাহালি জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বৈষম্যবিহীন ছাত্র আন্দোলনের নেতারা এবং পরবর্তীতে সেই আন্দোলন থেকে উঠে আসা দল এনসিপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো দাবি জানিয়ে আসতে থাকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার। সবশেষে এই দাবি বাস্তবায়নে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের কর্মীরা। 3 দফা দাবিতে প্রথমে যমুনার সামনে এবং পরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এই ধারাবাহিকতায় শনিবার আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করে সরকার। সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন প্রকাশের পরপরই দলটির নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় একটানা 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুযোগে স্বৈরাচার হয়ে ওঠা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? বিশ্লেষকরা বলছেন, সহসা প্রকাশ্যে রাজনীতিতে ফেরার সুযোগ নেই দলটির। সাময়িকভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত তো হলোই, তো কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের যারা নেতা কর্মী, কিছু নেতা কর্মী হয়তো দল ত্যাগ করে অন্য দলের দিকে যেতেও পারে। এই ধরনের একটা পিরিয়ডে আওয়ামী লীগ একটা ব্রিদিং স্পেস, লম্বা একটা ব্রিদিং স্পেস পেলে তার জন্য আত্মবিশ্লেষণ করাটা সহজ হবে আর কি। এবং সে তার শক্তিটাকে রিগেইন করা তার জন্য সহজ হবে। অবশ্যই এটা তার জন্য একটা অসম্মানজনক। নির্বাচনের মাধ্যমে 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসা আওয়ামী লীগের কেন এমন পরিণতি? পতনের কয়েক মাস আগেও এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে ধরনের আস্ফালন আমরা দেখেছি, ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে যেভাবে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং বিএনপিকে তাদের নিবন্ধন বাতিল থেকে শুরু করে নানা ধরনের যে ধরনের হুমকি তারা দিয়েছেন, এটা ওই সময়ে মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। ভিন্ন ফরম্যাট কিংবা নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের যে স্বপ্ন দেখছেন কেউ কেউ, সেই সম্ভাবনাকেও নাকচ করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনা অনেকের কাছে খুবই ঘৃণিত। আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন তাদের কাছে শেখ হাসিনা, শেখ পরিবারের সদস্যরা হচ্ছেন রাজনীতির আইডল। আমাদের বাংলাদেশে আমরা 11 সময় আমরা দেখেছি এরকম সংস্কারবাদী পন্থী বিএনপি, অমুক তমুক দল, রাজনৈতিক দল, এগুলো আমরা দেখেছি, কিন্তু চূড়ান্ত বিচারে এগুলো কোনোটাই কিন্তু টিকে থাকতে পারে না। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু করেছিল নির্বাচন কমিশন। এ পর্যন্ত 55টি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেয়েছে। আওয়ামী লীগ ছিল নির্বাচন কমিশনের 6 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারাই এখন সংস্কারের তালিম দিচ্ছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই। এদিকে মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে, এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে আয়োজন করা হয় এই স্মরণ সভার। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তার স্বজনরা। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবনী আলোচনায় উঠে আসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্য গড়তে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা। আমাদের অনৈক্যের মধ্যে কিভাবে ঐক্য, বিভক্তি বিভাজনের মধ্যে কিভাবে একটা সমন্বিত আমরা একটা জায়গায় যেতে পারি, জাফরুল্লাহ চৌধুরী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। গভর্নেন্স ইজ পলিটিক্স। আপনি যে শাসন করছেন সেটা রাজনীতির বাইরে কোনো জিনিস হতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সংস্কার প্রক্রিয়ায় সময় ক্ষেপণ করে একটি গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নের চেষ্টা চলছে। শেখ হাসিনার ক্ষমতার চাপ যাদের উপর গেছে তারা গর্তে ঢুকে গেছে, গর্তের থেকে আর বের হয় নাই, এখন গর্তের থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, তালিম দিচ্ছে। আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে? সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে, সব রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিয়েছে। এদিকে মাওলানা ভাসানীর লং মার্চ স্মরণে গোলটেবিল বৈঠকের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। সেখানে মানবিক করিডোর ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা। কোনো আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অভিন্ন 54 নদীতে তারা যেভাবে একতরফা ভাবে কাজ করে গেছে, পানি প্রত্যাহার করছে, এই যে ইউনিলেটারাল পানির যে তারা উইথড্র করছে, এটা আমরা হয় জেনেও না জানার ভান করেছি যারা পলিসি মেকার ছিলেন। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না। আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত
এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেই নেই। জনগণ অন্ধকারে আছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনো নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। গণতন্ত্রের জন্যই তো ফজলেরা বিশ্বরফ, নিউজ 24, ঢাকা। রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার হত্যা মামলায় হাইকোর্টে সাজা কমল 10 আসামির। 9 আসামিকে 10 বছরের কারাদণ্ড ও 2 আসামিকে দেয়া হয়েছে যাবজ্জীবন। 3 আসামি মারা যাওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত চিন্তার উপর আঘাত। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা। ঘটনাস্থলেই 9 জন সহ মৃত্যু হয় 10 জনের। এই ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 9 আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেন। হাইকোর্ট তার রায়ে বলেন, রমনার বটমূলে বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত চিন্তা ও প্রগতিশীল ধারণার উপর আঘাত। অবজারভেশনে যে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাই কমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেয়া হয়েছে। তবে সাজাকে সঠিক মনে করছে না আসামি পক্ষ। লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। এটি আমাদের মতামত থাকবে। একই সাথে এই রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমার যে আসামিদেরকে সাজা দিয়েছেন, যদিও তাদের সাজা খাটা শেষ হয়ে গেছে, তারা জেল থেকে মুক্তি পাবেন, তারপরেও আমরা এই বিষয়টি উচ্চ আদালতের নজরে আনব এবং উপযুক্ত সময়ে আপিল দায়ের করব। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাওলানা তাজউদ্দিন পলাতক আছেন। ইতোমধ্যে সিলেটে গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাওলানা আব্দুর রউফ ও ইয়াহিয়া মারা গেছেন। এখন কারাগারে আছেন 10 জন আসামি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সুন্দরবনের মান্দার বাড়িয়া চরে বিএসএফ এর পুশিন করা 75 জনকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। সংবাদ সম্মেলনে তারা জানায়, গত 26 এপ্রিল ভারতের পুলিশ গুজরাট রাজ্যে তাদের আটক করে। পরে নির্মম অত্যাচার, নির্যাতন ছাড়াও মুসলিম হওয়ায় ধর্মীয়ভাবেও সম্মানহানি করা হয় তাদের। 9 মে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে 78 জনকে পুশ ইন করে ভারতীয় কর্তৃপক্ষ। আমাদের খুব প্রচার করতে, মানে আমাদের দিনে 4 বার মেরেছে, খাতি দেয় না, পড়তে দেয় না, আমাদের মেরেছে। আমাদের ওইভাবে বাইন্ধে রাখে, আবার কি আমরা একটু পানি চাইলে আমাদের মারে। এভাবেই নির্যাতনের বর্ণনা দেন উদ্ধার হওয়া ভুক্তভোগীরা। ভারতের কোস্টগার্ড ও পুলিশ তাদের উপর চালায় অমানসিক নির্যাতন। मुंह बड़ा चलो, हाथ बड़ा चलो, पा बड़ा चलो, और एक गिलास पानी मांगो तब भी मारते थे। मारपीट करे उन्हें भी 3 दिन राखलो। 3 दिन रह के उनसे টলার বোটে নিয়ে আসলো, স্পিড বোটে আইনে সাগরের মধ্যে ফেলালো আমাকে। সেনাবাহিনীর কাছে দিয়েছে, ওরা আমাদের 3 দিন ওখানে চোখ বেঁধে রেখে খুব মারধর করে ব্যাস আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। গত 9 মে ভোরে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে 78 জনকে পুশিন করে ভারতীয় সীমান্ত রক্ষীরা। এর মধ্যে 75 জন বাংলাদেশি এবং 3 জন ভারতীয়। পরে তাদের উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর থানায় সংবাদ সম্মেলন শেষে 75 জন বাংলাদেশি মুসলিমকে চিকিৎসা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি 3 জন ভারতীয় মুসলিমকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই 78 জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না
যে তাদের পরিবার এখন কোথায় আছে। যে 3 জন ভারতীয় নাগরিক তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি, তারা আদালতের মাধ্যমে তারা জেলখানায় অলরেডি চলে গিয়েছে। আর যে 75 জন ব্যক্তি রয়েছে আমরা দেখতে পেয়েছি এদের বেশিরভাগ হলো নড়াইল জেলার, তাছাড়া খুলনা জেলা, যশোর জেলা, ঢাকা, সাতক্ষীরা এরকম। কোস্টগার্ড জানিয়েছে এদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিলেন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত হয়নি। কাজের সুবিধার্থে এনবিআর এর অভ্যন্তরীণ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সব মহলের সাথে আলোচনা করে রাজস্ব কাজ সহজ করতে দুটি আলাদা বিভাগ করা হয়েছে। সচিবালয়ে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে মধ্যরাতে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে এনবিআর কর্মরত সবাই। ঘোষণা দেন 3 দিনের কর্মবিরতিও। প্রায় 50 বছর আগে প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরকারের সার্বিক অর্থ সংগ্রহ এবং খরচের ব্যবস্থাপনার কাজ করে থাকে। তবে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংস্থাটি ধারাবাহিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমানে বাংলাদেশের কর ও জিডিপির অনুপাত মাত্র 7.4%, যা এশিয়ায় অন্যতম নিম্ন। জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ধসে পড়া অর্থনীতি সচল করতে বিভিন্ন সংস্কার হাতে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ব্যবসায়ী, অর্থনীতিবিদদের তীব্র সমালোচনায় থাকা এনবিআরকেও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। অবশেষে সোমবার মধ্যরাতে অধ্যাদেশ জারির মধ্য দিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটো বিভাগের ঘোষণা দেয় সরকার। এমন সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। ঘোষণা হয় আগামী 3 দিনের প্রতিবাদ কার্যক্রমের। প্রত্যাশী সংগঠন হিসেবে আমরা কিন্তু সেই রাজস্ব সংস্কার কমিশনের প্রতিবেদনটি দেখতে পাইনি, কারণ এটি প্রকাশ করা হয়নি। আমরা কিছু কর্মসূচি দিয়েছি। এই কর্মসূচির আওতায় আগামী 14 মে, 15 মে এবং 17 মে এই 3 দিন আমাদের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে। তবে সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, নতুন অধ্যাদেশ নিয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই। এনবিআর আপনার ইসে করার চিন্তা করা, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স চলবে, এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। রাজস্ব আদায়ের কোনো প্রভাব না। রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরো এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কমতে হবে না। নতুন অধ্যাদেশ অনুযায়ী অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত হয়ে যুক্ত হবে রাজস্ব নীতি বিভাগের সাথে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে সান্তা মারিয়াম ও নর্দার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অন্যদিকে প্রায় 30 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্প্রতি দেশের 20 থেকে 30টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধে অর্থ পাচার ও তহবিল তছরূপের মতো গুরুতর অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে বোর্ড অব ট্রাস্টি ভেঙে প্রশাসক নিয়োগের হুঁশিয়ারি দেয় ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এমন কঠোর অবস্থানের সময়ে সান্তা মারিয়াম ইউনিভার্সিটির 350 কোটি টাকার অনিয়ম ও 102 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। এ ঘটনায় অনুসন্ধানের সিদ্ধান্তের পাশাপাশি তথ্য চেয়ে ভিসিকে চিঠিও দিয়েছে সংস্থাটি। অন্যদিকে নর্দার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি, নর্দার্ন ইউনিভার্সিটি ঢাকা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে উক্ত প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎপূর্বক মানি লন্ডারিং এর মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে প্রায় ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে তার বিরুদ্ধে 94টি ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনেরও প্রমাণ পেয়েছে দুদক। যেসব ক্ষেত্রে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে সেগুলির ক্ষেত্রে ফৌজদারি মামলা রুজু হবে। অন্যান্য যদি কোনো সুপারিশ থাকে নিশ্চয়ই অনুসন্ধানকারী দল সে বিষয়ে তাদের প্রতিবেদনে সেই সুপারিশ তারা তুলে ধরবেন। অন্যদিকে সংরক্ষিত আসনের সাবেক এমপি রুবিনা আক্তার মীরার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতির। সাথে থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। রাখাইনে করিডোর দেয়া অনেকটা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর চুক্তির মতো। স্টুডেন্টস ফর সভারেন্টির সংবাদ সম্মেলনে এই মন্তব্য উঠে আসে। মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই আয়োজন করা হয়। দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের একাধিক চুক্তি রয়েছে বলে উল্লেখ করেন তারা। বলেন, ডিপি ওয়ার্ল্ডকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌজাহাজ ভিড়তে পারবে কিনা তা সরকারকে স্পষ্ট করতে হবে। ফ্যাসিবাদী সরকারের মতো কোনো চুক্তি গোপন করা যাবে না। বিবৃতি আমরা পাচ্ছি না যে করিডোর নিয়ে বা চ্যানেল বা প্যাসেজ নিয়ে সরকারের অবস্থান কি, সেটা স্পষ্ট কোনো বক্তব্য সরকারের থেকে আমরা পাচ্ছি না। তো আমরা প্রথম আহ্বান জানাচ্ছি গভর্নমেন্টকে, তারা যাতে স্পষ্ট করে তারা আসলে কি চায়, তারা কার সাথে আলোচনা করেছে, তারা কি করিডোর দিতে চায় নাকি চায় না ইত্যাদি। করিডোর দিলে যারা সুবিধা প্রাপ্ত হবে সেটা হচ্ছে আরাকান আর্মি। এখন একটা গণহত্যাকারীকে তো আমরা কোনো সুবিধা দিতে পারি না। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।